মানুষ মৃত্যুর আগে না একবার জেগে ওঠে, একটু নড়ে চড়ে ওঠে, তারপর মারা যাবে। ও বেঁচে নেই, ওরা গেছে চিরন্তন গেছে, শেষ হয়ে গেছে। ও বলছে বালিশ চাটা নাকি গেছে। তো বালিশ চাটা তুই জানতিস, নিলি কেন তোরা? না, আমাদের বালিশ চাটা তো জানা ছিল, তাহলে নিল কেন? এরা সবাই বিশ্বাসঘাতক, কুলাঙ্গার, অপদার্থ, অযোগ্য, নিল কেন? আমাদের মতো লোক ছিল তো, হাতে পায়ে ধরতে পারতো তো। একটু পায়ে হাতে ধরলে চিন্তা করে দেখতাম যে দলটাকে মানুষ করতে পারি কিনা। মানে এমনি বলে যাবো না, কিন্তু যেতাম না, যাইও নি। সই ভট্টাচার্য বলছে এদের এখন নেওয়া যাবে না, এদের পিউরিফাই হতে হবে। তো পিউরিফাই হবার সময় কোথায়? আগেই তো ঢুকে গেল। মানে বিজেপিতে ঢুকে নেই, মানে বিজেপিতে ঢুকে গেলে ভালো হতো। এই ঘুরপথে আরও ভয়ঙ্কর, এদের ডবল অ্যাকশন ডোজ দিতে হবে। বিশ্বাসঘাতকতা, মানে যারা যারা তৃণমূল করেছে বঙ্গবাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই জন্য মনে হয় বিজেপি একে একটু খেলিয়ে তুলছে, মানে মজা করছে, যাতে নিউজ হয় অনেক দিন ধরে তাড়িয়ে তুলবে। ও তুলবে কিন্তু শিওর, এই ভাঙাটা তার প্রমাণ। তো বলছে আমি ইস্তফা দিচ্ছি। আমি ঋতুপর্ণার কাছে বলছি, এই তো ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন, তো চলে যান, তৃণমূলে চলে যান না। ও তো ঠিক। আচ্ছা, মা যদি অসুস্থ হয়ে পড়ে দেখতে হবে তো নাকি? মা তো এটা না, মমতা ব্যানার্জি মা তো। আরে ওর ঘরদোরটা কবে ভাঙা হবে, ওর সম্পত্তি কবে ক্রোক করা হবে? বুলডোজারে ভেঙে দিলে তো সম্পত্তি নষ্ট হয়ে গেল। ওর সম্পত্তি বেচা বিক্রি করে জনগণকে টাকা দিতে হবে। ওকে ভোট একটা লোক দেবে, একটা লোকের নাম বলো। মমতা ভোট দেবে? মমতা ঈশ্বরের কাছে আছে করছে যে কবে একে জেলে ঢোকাবে, কাকে? মুখে যাই বলো, সবাই বলছে চোর 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 চোর। আচ্ছা, অভিষেক যদি ওখান থেকে পালায়, ওকে যদি জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে চোর আওয়াজটা কমবে তো, তাহলে মেন্টাল টর্চারটা কমবে দিদি। তো দিদিকে মেন্টাল টর্চার করানোর জন্য মনে হচ্ছে বিজেপি অভিষেককে এখনও লকাবে ঢোকাই। বলুন, ডিপার্টমেন্টে যাবে, গিয়ে লোকের সাথে লাইন দেবে, এটা দেখবো আমরা। ও কিচ্ছু না এখন। তারপরে ওকে এই কলকাতা মেডিকেলটা ভালো না, এই আরজি করে পাঠাতে হবে। ওই সকালবেলা যেটা লাইন দেয়, ওই আউটডোরটায় ও লাইন দিল। এই ছেলেটাকে অভিষেকের মধ্যে দেখতে না, লোক বিশ্বাসই করবো অভিষেক লাইন দিয়েছে। যদি বেঁচে থাকি 2031-এ সুদে আসলে ফেরত দেব, এমনটাই হুমকি দিলেন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, একাধিক খবর সামনে এসেছে। আমতলা তার যে অফিস ছিল, সেই অফিসটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এটা প্রতিহিংসার রাজনীতি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম নিয়ে যারা দল ছেড়েছেন, যারা ভালো তৃণমূলে এই মুহূর্তে যোগদান করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট বলেছেন যে আপনারা ফিরে আসেন যদি, আমি 1 ঘন্টার মধ্যে আবার পদত্যাগ করব। তাহলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই নিজের পুরনো মেজাজে ফিরলেন। কিন্তু এর মধ্যে রাজনীতির যোগ কোথায় রয়েছে, কতখানি রয়েছে, এই বিষয় নিয়ে কথা বলতে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের। নমস্কার দাদা, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। আজকে ফের আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফের হুঙ্কার দিলেন এবং তিনি স্পষ্ট বলছেন যে যদি বেঁচে থাকি তাহলে আবার 2031-এ সুদে আসলে ফেরত দেব। কি প্রতিক্রিয়া দেবেন আপনি? আসলে বেঁচে নেই। মানুষ মৃত্যুর আগে না একবার জেগে ওঠে, একটু নড়ে চড়ে ওঠে, তারপর মারা যাবে। ও বেঁচে নেই। বলে রাজনৈতিক ক্যারিয়ারটা বেঁচে নেই। ও রাজনৈতিক ক্যারিয়ারটা রাখতে চাইছে আর কি, তার জন্যই কথাগুলো বলছে। আচ্ছা, ও তো কাজকর্ম করতে পারে, ও রাজনীতি করতে হবে কি দরকার আছে? ও তো একটু লেখাপড়া জানে না, ইংরেজি বলে দেখি তো। সেলসম্যানের কাজ তো আছে নাকি? না, নেই। সেলসম্যানের কাজ আছে, ইভেন্ট ম্যানেজমেন্টটা ভালো পারবে না, এসব কাজ আছে। আচ্ছা, দোকান ফোকান সব আছে এখানে ওখানে, পিএটির কাজও তো পারবে একটু নাকি, এই কাজগুলো করতে পারে, সৎপথ ইনকাম। ওকে রাজনীতি করতে হবে কেন? ওর কী লেভেল আছে? ও কটা কম্পিটিটিভ এক্সামে বসে পাস করেছে? আচ্ছা, ও একটা এখনও তোমার যে বয়স খুব বেশি হয়নি, ওই 2টা প্রতিযোগিতামূলক পরীক্ষা বসুক না, দেখাক না, দেখুক আমাদের লেভেল আসে কিনা, ধারে কাছে আসে কিনা দেখুন না। ওকে পলিটিক্সটাই করতে হবে কেন? মানে একটা লোকের পেশা হবে পলিটিক্স, এটাই ক্লিয়ার করো। এবার ও যেটা বলছে, ওই যে আমি বেঁচে আছি, মরে যাবার আগে একটু নেচে ওঠে না, মৃতদেহ ওঠে আর কি, মরে যাবার আগে।
হয়তো শেষ চেষ্টা দিয়ে বাঁচার চেষ্টা আর কি, ও সেটা বলছে আর কি। ও জানে কেউ ফিরে আসবে না, ওরা গেছে চিরন্তন গেছে, শেষ হয়ে গেছে। ও বলছে বালিশ চাটা নাকি গেছে, তো বালিশ চাটা তুই জানতিস, নিলি কেন তোরা? না, আপনাদের বালিশ চাটা তো জানা ছিল, তাহলে নিল কেন? এরা সবাই বিশ্বাসঘাতক, কুলাঙ্গার, অপদার্থ, অযোগ্য, নিল কেন? আমাদের মতো লোক ছিল তো, হাতে পায়ে ধরতে পারতো তো, একটু পায়ে হাতে ধরলে চিন্তা করে দেখতাম যে দলটাকে মানুষ করতে পারি কিনা। মানে এমনি বলে যাবো না, কিন্তু যেতাম না, যাইও নি, সেই চেষ্টা হয়েছিল, যাইনি। আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, ওনার কি একটা অফিস ভাঙা হচ্ছে আজকে? সারাদিন নিউজে ছিলাম না আমি। আচ্ছা, কী ব্যথা! ও নাকি যাকে দুবার হারিয়েছে সে নাকি ওই অফিসটা ভাঙানোতে সাহায্য করছে। তো দুবার কি হেরেছে আসলে? ওই অভিজিৎ ববি সাহেব কি দুবার হেরেছে? দুবার হারলে তাহলে ফলতাই দুর্দশ হবে কেন? ফলতাই তো মূলত বেশি ভোট পাইয়ে দিয়েছিল অভিষেককে। তো ফলতার এবার নির্বাচনের উপনির্বাচনের ফল কি? এই নির্বাচনের ফল ফলতায় যাচ্ছে, তাই তো থার্ড হয়ে গেছে মনে হচ্ছে তৃণমূল নাকি। তাহলে ওটা হলে অভিষেকের জেতার কথা ছিল না, তো অভিষেক মস্তানি করে জিতেছে। ওটা জনাদেশ নয়, ওটা গুন্ডা দেশ। কী দেশ? এই বাংলাটা ভালো হয়েছে, গুন্ডা দেশ। বাংলার মধ্যে কেউ বলেনি। তো বেচারি বলছে আমি রেজিগনেশন দেবো, আমি ইস্তফা দিয়ে দিচ্ছি, আমি 1 ঘন্টার মধ্যে দিই, তোমরা ফিরে আসো। ও জানে ফিরে আসবে না। আর ওই কী ইঁদুর বলবো, লেংটি ইঁদুর, ওই লেংটিদের দলও হাজার চেষ্টাগুলো আসবে না। লেংটি ইঁদুরটা লেম এক্সকিউজ ছিল, কাউকে তো গাল দিতে হবে, কাউকে তো গাল পাড়তে হবে নাকি। দেখছি মমতার চেয়ে গাল পাড়াটা ভালো, অভিষেককে গাল পাড়াটা বেশি ভালো। কারণ এরা তো মমতাকে দেখেই গেছে সব, অভিষেককে গাল দেওয়াটা খুব ভালো। ওই জন্য অভিষেকের জন্য আমরা টিকতে পারলাম না। আসলে তা নয়, আমরা চুরিচামারি করেছি, চিটিংবাজি করেছি, নোংরামি করেছি, নষ্টামি করেছি। বিজেপি সরকার পিটিয়ে লাল করে লকাপে ঢুকিয়ে দেবে। তার আগে ঘুরপথে বিজেপির একটু কাছে হওয়ার চেষ্টা। আবার যদি মধু পেয়ে যায়, খারাপ কি? যদি আবার আসিব ফিরে বাংলায় চুরিচামারির মধুর নিড়ে, যদি হয়ে যায়, তা দুটো পয়েন্ট। এক হচ্ছে ডিমের হাত থেকে বাঁচা, যেমন ফিরহাদ হাকিম, যেমন জাভেদ খান। তার 90টা সম্পত্তি আছে জাভেদ খানের ছেলের, বলছে তো কম হে জাদা হ্যাঁ। তো আমি বলছি 90টা সম্পত্তি বেআইনি। যদি ও চ্যালেঞ্জ করে আমি প্রমাণ করে দেবো 90টা সম্পত্তি, দেখা কোনো সম্পত্তি আছে, সব বেআইনি। জাভেদ খান না নিরক্ষর তো আমি জানি। প্রশ্ন হচ্ছে তারা তো এখন যোগদান করেছে, তারা ওই বালিশ চাটার সাথে কী সব পথ পেয়েছে, আপাতত বেঁচে গেল। আবার বিজেপিরও কিছু বাধ্যবাধকতা আছে বিল পাস করার জন্য কেন্দ্রে এবং রাজ্যে। আদারওয়াইজ বিজেপি যতই হোক এত তাড়াতাড়ি নিত না এদেরকে সব। সই ভট্টাচার্য বলছে এদের এখন নেওয়া যাবে না, এদের পিউরিফাই হতে হবে। তো পিউরিফাই হবার সময় কোথাও আগেই তো ঢুকে গেল, মানে বিজেপিতে ঢুকে নেই। মানে বিজেপিতে ঢুকে গেলে ভালো হতো। এই ঘুরপথে আরও ভয়ঙ্কর, এদের ডবল অ্যাকশন ডোজ দিতে হবে, বিশ্বাসঘাতকতা। মানে যারা যারা তৃণমূল করেছে বঙ্গবাহীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আবার যাকে দেখে তৃণমূলের তারা মা মনে হয়েছিল সে মায়ের সাথে আবার বিশ্বাসঘাতকতা। এদের ডবল অ্যাকশন ডোজ দিতে হবে। কুণালের সিঙ্গেল ডোজ আর রীতিমতো ডবল ডোজ, মানে ডবল পেটারি, একবার ডোজ মানে পেটারি। মানে যদি কুণালকে একটা ডিম মারে, রীতিমতোকে 2টো ডিম মারতে হবে, এটা নিয়ম আছে, অঙ্কের রসায়নের। এখন অভিষেক আবার চ্যালেঞ্জ ছুটছে। আচ্ছা, অভিষেকের যে প্লেনের ভাড়াটা, এই যে একটা কি চার্টার প্লেন না কিছু করে গেল না, প্লেনটা কি ওর এত পয়সা পায় করতে, কি ইনকাম করে ও আমার চেয়ে ক টাকা বেতন বেশি পায় আমি যে বেতনটা পাই। আমি তো বাইকে করে ওই ওলা বাইকে যেদিকে অ্যাক্সিডেন্ট হয়ে এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, নড়তে পারছি না, গরিব বলে। লোক বলছে আপনার কেন ওলা ফোলায় বাইকে টাইকে যাবে, আপনি কারে যাবে? পয়সা নেই, কারে যায়নি। তো ওরা তো পয়সা কেন? ও কারে ফেলে না, একদম এমনি প্লেন, ইকোনমিতে নয়, স্পেশাল প্লেনে গেল আর কি শুনলাম। তো ওর পয়সা কুড়িটা কোথায় গেল? এইটা তো খুব ভালো করে মনে হচ্ছে ও মাছ, জানো তো, বড়ো মাছ, ওকে খেলছে মাঠে পুকুরে না। ওই যারা খুব ভালো ছিপ ফেলতে পছন্দ করে, তারা বড়ো মাছ পেলে কিন্তু তুলে না, আস্তে আস্তে ছাড়ে, সেলা লাফিয়ে আবার তুলছে, আবার ছাড়ছে, আবার তুলছে। কিন্তু বড়ো মাছ না, ওই জন্য মনে হয় বিজেপি একে একটু খেলিয়ে তুলছে, মানে মজা করছে, যাতে নিউজ হয়। অনেক দিন ধরে তাড়িয়ে তুলবে। ও তুলবে কিন্তু শিওর,
এই ভাঙাটা তার প্রমাণ। তো বলছে আমি ইস্তফা দিচ্ছি, আমি ঋতুপথের কাছে বলছি এই তো ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন তো, চলে যান, তৃণমূলে চলে যান না, ও তো ঠিকই বলেছে। এই পয়েন্টে তো ঠিক আছে যে আমি ইস্তফা দিচ্ছি, বাকিরা সবাই চলে আসুক, মানে তৃণমূলে যোগদান করুক। আমি জানি যোগদান করবে না, ও ইস্তফা দিলেও করবে না, মরে গেলেও করবে না। ও মরে গেলে ওকে পোড়াতেও যাবে না। কি প্রেম বাবা! আচ্ছা, মা যদি অসুস্থ হয়ে পড়ে দেখতে যাবে তো নাকি? মা তো এটা না, মমতা ব্যানার্জি মা তো। আরে আমার দুঃখ লাগছে, পুরো পাগলামি হচ্ছে, কিছু না। ওর ঘরদোরটা কবে ভাঙা হবে, ওর সম্পত্তি কবে ক্রোক করা হবে? বুলডোজাতে ভেঙে দিলে তো সম্পত্তি নষ্ট হয়ে গেল। ওর সম্পত্তি বেচা বিক্রি করে জনগণকে টাকা দিতে হবে। বুলডোজার দিয়ে ভাঙলে হবে না, ওকে বের করে দিয়ে ওটাকে নিলাম করে দিতে হবে। এই যে যারা ইডি সিবিআই এর ভয়ে যারা ভালো তৃণমূলে গেছে, বালিশাটা ঋতব্রততে গেছে, তো তাদের ইডি সিবিআই এর ভয়ে তারা গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ভয় পাইনি। আমাকেও বারবার ডাকা হয়েছে, সমন পাঠানো হয়েছে, একাধিক মামলা হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত রয়েছি। এবং এই যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, মানুষের উত্তর দেবে, মানুষের জবাব দেবে। কিন্তু মানুষ তো ডিম মেরে জবাব দিয়ে দিয়েছে। পাথরটা মারেনি, আচ্ছা আচ্ছা, পাথরটার জন্য হিট করছে নাকি? ওকে তো মানুষ ডিম মেরে জবাব দিয়ে দিয়েছে অলরেডি, যে তুমি ঘেন্নার বলে দিয়ে। তো যদি মানুষ ডিম মেরে জবাব দেওয়ার পরে যদি ওর পক্ষে করে মানুষ থাকতো, তা তো রুখে দেওয়া তো। খবর যা হচ্ছে ওনার সঙ্গীরা অত্যাচারিত, তারাই নাকি বিজেপি সে যে এই পাথর ছুঁড়েছে, কি ডিম ছুঁড়েছে। তা আমার ব্যাপারটা হচ্ছে একটা ছোঁড়া বাকি আছে, পাত্তার বাজি। দুধের গাড়িটা মনে হচ্ছে ছোঁড়াছুঁড়িটা এখন করেনি। আমি আগেও বলেছি, ওদের না পাথরটা বড় লাগে, ডিমটা ফেটে গেলে আর লাগে না গো। পাত্তারবাজি খুব ভয়ঙ্কর জিনিস। মোল্লারা ওইটা খুব ভালো পারে, কারণ ও সর্বনাশ করেছে তো মূলত মোল্লাদের। ও যত খারাপ কাজ, দুষ্কর্ম, নোংরামি, নষ্টামি কাদের দিয়ে করেছে? মোল্লাদের দিয়ে করেছে। মোল্লারা বুঝে গেছে মোল্লাদের মাছ দড়িয়ে ছেড়ে পালিয়েছে। মাছ দড়িয়ে ছেড়ে কে পালিয়েছে? মাঝি পালিয়েছে, পালিয়েছে না, পেইলেছে। তো মাঝিকে যখন যে কোনো প্রকারে যারা বেঁচে গেল সাদরে ফাদরে, যখন ডাঙ্গায় উঠবে মাঝিকে ছাড়বে? পিটি লাল করে দেবে তো। ও ছিল কিছু মোল্লাদের কাছে, ও আর মমতা ব্যানার্জি কিছু মোল্লাদের কাছে মাঝির মতো ছিল, জীবন তরি বয়ে নিয়ে যাচ্ছে। তো মাছ পথে ফেলে তো পালিয়ে গেছে। আর মুসলমানদের পাশে আছে নাকি? লায়কালির পাশে আছে? আর নেই তো। তো ওরা কি করবে? ওরা ছেড়ে দেবে? ধৈর্য ধরছে। ওরা না পাথরবাজি করবে। আমি অভিষেককে বলছি, না তোমার না পাথর মারলে না, তোমার চোখে কি হয়েছিল না? আচ্ছা একটু দেখো গো, অভিষেক একটু দেখো, বড্ড লাগবে ওকে। ও ওইটার অপেক্ষা আছে। ও জনগণ 31 সালে আনবে না, জনগণ 31 সালের আগে ওকে শেষ করে দেবে। তৃণমূল দলটা তো উঠে গেছে, আবার আসবে বলছে। আর তৃণমূল বলে কোনো দল এখন পশ্চিমবঙ্গে আছে নাকি? তা আসবে কে? ওকে ভোট দেবে? ওই অভিজিৎ ববি ভোট দেবে? কে ভোট দেবে ওকে? ভোট একটা লোক দেবে, একটা লোকের নাম বলো। মমতা ভোট দেবে? মমতা ঈশ্বরের কাছে আছে করছে যে কবে একে জেলে ঢোকাবে। কাকে? মুখে যাই বলো, মনের ভেতরে আমি কালকে টিভিতে বলেছি, সারাক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আমি আর পাচ্ছি নি মা দুর্গা, আমি আর পাচ্ছি নি মহাকাল, আমি আর পাচ্ছি নি মা কালী, কলকাতা বালি, মা কালী পাচ্ছি না। কি পাচ্ছি না? চোর চোর শব্দ। বলছে আমার বাড়ির পাশ দিয়ে সারাক্ষণ যে যাচ্ছে চোর বলে যাচ্ছে, একটা পাত্র ছুঁড়ে যাচ্ছে এই শান্তিনিকেতনের বিল্ডিংয়ে, কখনো কখনো আমার ঘরের কাছে। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আছে, অভিষেককে জেলে ঢোকানো। কিন্তু দুষ্টু বিজেপি ওকে জেলে ঢোকাচ্ছে না, ওকে বাঁচিয়ে রেখেছে। দেখ তোর কেমন লাগে। মানে দুভাবে হয় শাস্তি, ডেথ সেন্টেন্স দুভাবে হয়। এক হচ্ছে ঝুলিয়ে দাও, আর দুই হচ্ছে হাত কাটো, পা কাটো, গলা কাটো, দাঁত কাটো, জিভ কাটো, এইসবগুলো কাটে না। এইভাবে ওকে ডেথ পানিশমেন্টের দোদকে করাচ্ছে আর কি। নাই বলেন একটুখানি হাবিয়েছো তুমি, কঠিন কথা বলছি। এটা কিন্তু পানিশমেন্ট হচ্ছে, জানো তো? মানে প্রত্যেক দিন যারা বলেছে সততার প্রতীক সব লুকিয়ে রেখেছে, সব ওই রান্নাঘরে লুকিয়ে রেখেছে দিদি। সততার প্রতীক যাকে বলা হলো, তার ঘরের পাশ দিয়ে যে যাচ্ছে, লেংটি ইঁদুর, গেছে ইঁদুর, যে যাচ্ছে, সবাই বলছে চোর 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 চোর। আচ্ছা, অভিষেক যদি ওখান থেকে পালায়, ওকে যদি জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে চোর আওয়াজটা কমবে তো? তাহলে মেন্টাল টর্চারটা কমবে দিদি। তো দিদিকে মেন্টাল টর্চার করানোর জন্য মনে হচ্ছে বিজেপি অভিষেককে এখনো লকাবে ঢোকায়। বলুন কি বলবে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের যে মেয়াদ সেটা আরও বাড়িয়ে দেওয়া হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে হাইকোর্টে আবেদন করেছিলেন যে তার চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন, কিন্তু হাইকোর্ট শেষ পর্যন্ত অনুমতি দেয়নি। তাহলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিদেশে চলে যেতে পারে? না, ওকে কোনো জায়গায় নেওয়া হবে না, বিদেশে যেতে দেওয়া হবে না। ও যে সরকারি হসপিটালগুলো দেখেছে, যেমন ওকে কলকাতা মেডিকেল কলেজে আম লোকের সাথে দাঁড়াতে হবে, চোখের ডিপার্টমেন্টে যাবে, গিয়ে লোকের সাথে লাইন দেবে, এটা দেখবো আমরা। ও ও কিচ্ছু না এখন। তারপরে ওকে এই কলকাতা মেডিকেলটা ভালো না, এই আরজি করে পাঠাতে হবে। ওই সকালবেলা যেটা লাইন দেয় ওই আউটডোরটায় ও লাইন দিল, এই ছেলেটাকে অভিষেকের মধ্যে দেখতে না, লোক বিশ্বাসই করবো অভিষেক লাইন দিয়েছে। সব লোকের সাথে কেউ ঠাট কাটা, কেউ চোখ কাটা, কেউ দাঁত কাটা, কেউ জিভ কাটা, কেউ উঠতে পারে না, কারো জুতো নেই, এদের সাথে লাইন দেবে। ওর লাইনের তালিকায় ও 1000 সামদিকে গিয়ে দাঁড়াবে, সারা রোজ মাথার উপর দিয়ে যাবে। তারপরে কোনো চোখের জুনিয়র ডাক্তার দেখবে ওকে, দেখার পরে যদি মনে হয় চোখটার জন্য সিনিয়র প্রফেসর দেখানো দরকার, একটা অসহায় গরিব অন্তর্জ প্রান্তিক যা তাদের চেয়ে অনেক নিচে এখন অবস্থান অভিষেকের, বঙ্গের দৃষ্টিকোণ থেকে অনেক নিচে। ফলে ওর কোনো বিদেশ যাওয়ার গল্পই নেই। ভারতের পশ্চিমবঙ্গের কোনো বড়ো হসপিটালে পয়সা দিয়েও করে ঢোকানো যাবে না, পয়সা দিয়েও ঢোকানো যাবে না তাকে, সেখানে ওকে না। ওই তুই বলছো গণতান্ত্রিক অধিকার, অধিকার নেই, ও চুরির পয়সা তোটা। কারণ ওর চোখ দেখাতে যেখানেই যাবে ওই পয়সাটা চুরি। ওর বেতন কবে শেষ হয়ে গেছে, ওই লিফট করেছেন ঘরের মধ্যে, ওই লিফটে ওর বেতনের সব টাকা শেষ হয়ে গেছে, বাকিটা চুরির টাকা। তো চুরির টাকায় ওকে কলকাতায় কোনো প্রাইভেট হসপিটালে ঢুকতে দেওয়া হবে না, যেখানে টাকা পে করতে হবে, ওখানটা করা যাবে না, বিদেশেও যাওয়া যাবে না। ও লাইন ধরে দাঁড়াবে আরজি কর মেডিকেল কলেজে, ওই অভয়ের মুখের দিকে চোখে চোখ রেখে অনেকক্ষণ কথা বলে লাইনে যখন ওর টাইম হবে তখন ও চোখ দেখাবে। ক্লিয়ার? নিদান ক্লিয়ার? ব্যাস। আজকে একটা তথ্য সামনে এসেছে যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা যখন বিভিন্ন বিষয়গুলো নিয়ে স্ক্রুটিনি করছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার রক্ত ভিন রাজ্যে পাচার হয়েছে এবং যেখানে রাজ্যের মানুষের রক্তের প্রয়োজন তারা রক্ত পাননি। এই পরিস্থিতিটা আজকে সামনে এসেছে। রক্ত পাচারের টাকা অভিষেকের কাছে যায়নি তো, কারণ এমন পশ্চিমবঙ্গের দুর্নীতির টাকার ভাগ অভিষেক পায়নি। ওকে কাটমানি দিলে দুর্নীতি করা যাবে। ধরো তোমার দুর্নীতি করার দরকার, তো তুমি দুর্নীতি করতে লোক মানবে কেন তোমাকে? তুমি উত্তর তোমাকে, ধরো তোমার এখন 500 কোটি টাকা লাগবে, হাসছে মুচকে, হাসি নেই, 500 কোটি টাকা লাগবে, দুর্নীতি করতে হবে, 500 কোটি টাকা পাবে কত? তুমি ওকে বললে আমি দুর্নীতি করবো, তো ও আবার অভিষেকের সাথে কথাবার্তা বললো। অভিষেক বলে হ্যাঁ ঠিক আছে দুর্নীতি করুক, কিন্তু আমাকে 500 কোটি যে তুলবে 200 কোটি দিতে হবে। এবার তুমি 2-4টে মার্ডার করলে, খুন করলে না কি করলে কেন যাই না, অভিষেকে 200 কোটি চাই, পেয়ে গেল, ঝামেলা মিটে গেল। তো এই যে রক্তটা চুরি হয়েছে না, রক্ত ওই টাকা নিশ্চিত করে অভিষেকের পকেটে আছে, মানে লোকের রক্ত চুরির টাকা। ক্লিয়ার? ও হচ্ছে তেমন লেভেলের চোর। পশ্চিমবঙ্গে একটা চুরি নাম ডাকাতি চিটিংবাজি বড় লেভেলের লার্জ স্কেলে বলছি হয়নি, যার মাল্লু ভাগ অভিষেক পায়নি। ক্লিয়ার? ব্যাখ্যাটা ক্লিয়ার আছে তো? সবসময় মনে রাখতে হবে ওই পশ্চিমবঙ্গে যত লোক চুরি করেছে, ধরো এ চুরি করেছে, ববি হাকিম চুরি করেছে, তাকে অভিষেককে টাকা দিয়ে চুরি করেছে। যে কোনো লোকের তুমি নাম বলো, শিক্ষায় চুরি যে হয়েছে, অভিষেক না চাইলে শিক্ষা চুরি হতো। ও বলেছে তোরা চুরি কর, চারদিকে চুরি কর, এই জন্য পার্থর সাথে করলো। পার্থ ঠিক মাল্লুটা ভাগ দেয়নি, ভাগটা ভালো দেয়নি, অনুব্রত ভাগটা ভালো দিতে, জানো তো? অনুব্রতকে বিজেপি একটু তৃণমূল একটু ভালোবাসতো, পার্থ কিন্তু ভালোবাসেনি, কারণ পার্থ সব তো অর্পিতাকে দিয়ে ফেলছে, আরও সব কিছু বান্ধবী আছে সুন্দরীদের বেশি দিয়ে ফেলছে, দিদি আর অভিষেককে ভালো দেয়নি। তো অভিষেকের সাথে কিন্তু পার্থ ভালো যাচ্ছিল না, তুমি খেয়াল করে দেখেছো কি? যাচ্ছিল না। সেরকম দিতে কিন্তু হবে। কালীঘাটে কাকু বসে আছে, কিন্তু সাহেবকে ছোঁয়া যাবে না, বলছে 15 কোটির কমে কোনো কথা হবে না, চুরি টাকা কত 15 কোটি। বলছে শিক্ষকদের নাকি টাকা দেয়নি, বলছে ওই শিক্ষকদেরকে চাকরি থেকে আবার বের করে দেয়, এসব বলেছে অভিষেকের। এ তো খবরে আদালতে আলোচ্য বিষয়টা। আমি পরিষ্কার কথা বলছি, যা কিছু চুরি সব অভিষেক। এবার অভিষেকের ভাই হচ্ছে আবেশ, সে একটু নারী টারিটা পছন্দ করে, মানে অভিযোগ আছে ওই আর্জি করে। তা আবেশ ছোট ভাই কি করলো, বড় তো নাকি কি বড়, এ বড়, একটু দেখবে অভয়ের দিকে আবেশ কি করেছে রে, দেখে টেকে ভালো করে তাকিয়ে
তারপর মনে মনে কী বলবে যাই না, কাঁদবে না তো বটেই, আমি তো ভালো কাজ করেছি, না রিফারি হয়েছে একটুখানি সামান্য একটু ধর্ষণ টর্ষণ করে খুন করবে না, বাংলায় ছোটো ছোটো ভাইটা একটু ডিস্টার্ব করবে না, আমার একটু ভাই করেছে তো কী হয়েছে তাতে, ডিস্টার্ব করেছে, এর মধ্যে হবে, এত ভোট পেয়ে ক্ষমতা আসছে একটু একটু রেপ করবে না, ইয়ার কি নাকি সব, একটু ফুর্তি পারতে পারবে না, একটু সুরুজ সংখ্যা হবে না। অরূপ বিশ্বাসকে বলা আছে তোর ভাইকে দিয়ে ফুর্তি কর, স্বরূপ বিশ্বাস, সব নায়িকাগুলো ধরে আন, আমি আছি পাশে। কোনোদিন পারত না যদি অভিষেক পাশে না থাকতো, কোনো দিন কেউ পারত না করতে। সুরেন্দ্রনাথ কলেজে যে চুরি জামারি কন্ডম আর কি পাওয়া গেছে, মদের সব পাওয়া গেছে না, সব এ দায়ী। যতগুলো অনেকগুলো কলেজে ফলেজে পাওয়া গেছে, স্কুলেও পাওয়া গেছে। আমার বক্তব্য অন্য জায়গায়, যত দুর্নীতি সমুদ্রে গিয়ে মিশেছে, মহাসমুদ্রে, সেটা হচ্ছে অভিষেক। এবং তার উপরে আছে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো দিদি, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি চোখ বন্ধ করে সততার প্রতীকে তর্পণ করি, হলো, আমি দেখছি কিন্তু দেখছি না, আমি নিচ্ছি কিন্তু নিচ্ছি না, আমি ভাবছি কিন্তু ভাবছি না। কিচ্ছু দরকার নেই, যে নিদানটা দিয়েছি ওটা যেন হয়। আমি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে ছাড়বো না, কোনোভাবে পয়সা দিয়ে প্রাইভেট হসপিটালে ঢুকবে না অভিষেক, লাইন দিবে, সোর্স হবে না। কিন্তু যাকে নিয়োগ করেছিল অভিষেকের রিকোয়েস্টে, সেও চাইলে কিন্তু আগে লাইন পাবে না, লাইন দেখো দিতে হবে। আমাদের 70% মোল্লারা সব হসপিটালে যায়, তাদের তো পয়সা নেই, সেই মুসলমান প্রচুর পেশেন্ট দাঁড়িয়ে আছে, তাদের পেছনেও থাকবে। ধন্যবাদ।